একটা স্কুল ছাত্রীকে মেরে ফেলার অভিযোগে একজন লোককে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়। কিন্তু লোকটি ৭ বছর জেল খাটার পরেও পুলিশ কোনো প্রমাণ না পেয়ে লোকটিকে ছেড়ে দেয়। সময়ের পরিক্রমায় লোকটা যখন নির্দোষ প্রমাণিত হয়, তখন আবারও জেগে ওঠে সেই পুরনো ক্ষত। এবার প্রশ্ন ওঠে, আসল খুনি তাহলে কে? অন্যদিকে একজন সিরিয়াল কিলার লোকটির মেয়েকেই মারার টার্গেট করছে। তাহলে কি লোকটির সাথে সিরিয়াল কিলারের কোনো সম্পর্ক রয়েছে? কেনই বা সে লোকটির মেয়েকে মারতে চাইছে? নাকি এর পেছনে লুকিয়ে আছে কারো জীবনের ভয়ঙ্কর অতীত? কোন রহস্য লুকিয়ে আছে এই ভয়ঙ্কর খেলায়? এমনই এক রহস্যময় গল্প আমরা জানতে পারবো আজকের ভিডিওতে। আজ এক্সপ্লেন করছি একটি বাংলা সাইকো থ্রিলার ওয়েব সিরিজ, যার নাম কাটাকুটি সিজন 2। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। গল্পটা শুরু হয় একটা আদালত থেকে। নন্দিনী গুপ্ত নামের একজন স্কুল ছাত্রীর হত্যা মামলায় সমীর মণ্ডল নামের এক ব্যক্তি দীর্ঘ ৭ বছর ৮ মাস ধরে কারাভোগ করছে। কিন্তু এত বছরেও পুলিশ সমীরের বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি। তাই সমীর মণ্ডলকে নির্দোষ ঘোষণা করে আজ আদালত তাকে মুক্তি দেয়। আদালতে নির্দোষ প্রমাণিত হলেও তিনি এখনও সমাজের কাছে একজন অপরাধী। ৭ বছর আগে নন্দিনী গুপ্তের কেসটা অনেক আলোচিত একটা কেস ছিল। তাই সেই কেসের আসামিকে মুক্তি দেয়া হলে মিডিয়া এটা নিয়ে তোলপাড় শুরু করে। একটা নিউজ চ্যানেলের একজন এডিটর বিকাশ খবরটা দেখে খুব আক্ষেপ করে তার সহকর্মীকে বলে, আবারও একজন ক্রিমিনাল ছাড়া পেয়ে গেল। এখন এই ক্রিমিনাল নাকি আমাদের আশেপাশেই ঘুরে বেড়াবে। বিকাশের মতে নন্দিনী গুপ্ত ছিল ক্লাস 11-এ পড়া এক কিশোরী। কিশোরী মেয়েকে হত্যা করার আগে নিশ্চয়ই তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। সমীর মণ্ডল ছিল নন্দিনীর স্কুল বাসের ড্রাইভার। যদিও সমীরের বিরুদ্ধে কোনো সাক্ষ্য বা প্রমাণ পাওয়া যায়নি, তবুও বিকাশের মতে সমীরই হলো আসল খুনি। বিকাশের এমন কথা শুনে আরেকজন জার্নালিস্ট রাকা বেশ ক্ষেপে যায়। রাকা তাদের বলে, তোমরা যেটা করছো সেটাকেও কিন্তু আদালতের অবমাননা বলে। কোর্ট যেখানে সমীর মণ্ডলকে মুক্তি দিয়েছে সেখানে তোমরা তাকে ক্রিমিনাল বলতে পারো না। সমীর মণ্ডলের মুক্তি নিয়ে যদি তোমাদের এতই আপত্তি থাকে, তাহলে সরাসরি কোর্টে গিয়ে মামলা করো। রাকা চলে যাওয়ার পর বিকাশ তার সহকর্মীকে বলে, এই রাকাটা একটু বেশি বার বেড়ে গেছে, ওর একটা ব্যবস্থা করতে হবে। কিছুটা দূরে থেকে রাখার অ্যাসিস্ট্যান্ট টিনটিন এই কথাটা শুনে ফেলে। সে বিকাশকে বলে, এই যে আপনি একজনকে হুমকি দিলেন, এটাও কিন্তু একটা ক্রাইম। অন্যদিকে সমীর দীর্ঘ ৭ বছর পর জেল থেকে বের হয়েই সরাসরি নিজের জ্যাঠার বাড়িতে চলে আসে। সেখানে এসেই সে জানতে পারে তার জেঠু আরও ২ বছর আগে মারা গেছে। বাড়িতে এখন সমীরের জেঠিমা একাই থাকেন। সমীরকে দেখে জেঠিমা তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। এরপর চা দিয়ে জেঠিমা বলেন, সমীর জেলে যাওয়ার পর তাদের আত্মীয় স্বজনরা সবাই তাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে। কেউ তাদের আর কখনো খোঁজ খবর নেয়নি। সমীর তার জেঠিকে জিজ্ঞেস করে, আমার মেয়েটা কোথায় আছে বলতে পারো? জেঠিমা একটু বিব্রত হয়ে বলেন, তুই হয়তো জানিস তোর স্ত্রী সুষমা অশোককে বিয়ে করেছে, আর তোর মেয়ে তুলিও এখন অনেক বড় হয়ে গেছে। কথাটা শুনতেই সমীরের পুরনো একটা স্মৃতি মনে পড়ে যায়। সে জেলে যাওয়ার কিছুদিন পর সুষমা সমীরের সাথে দেখা করতে জেলে আসে। সমীর বারবার বলে, বিশ্বাস করো আমি নন্দিনীকে খুন করিনি। তবে সুষমা বলে, তাহলে সেদিন তোমার বাড়ি ফিরতে এত দেরি হয়েছিল কেন? সমীর বলে, তুমি যখন সেদিন জানিয়েছিলে আমাদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসতে চলেছে, আমি আনন্দে আত্মহারা হয়ে সেলিব্রেট করার জন্য বাস নিয়ে অনেক ঘুরেছি। কিন্তু সুষমা সমীরের কথা বিশ্বাস না করে বলে, তুমি বাস নিয়ে ঘোরাঘুরি করেছ ডেড বডি কোথায় ফেলবে সেটা ঠিক করার জন্য। এরপর সুষমা জানায় এই পরিস্থিতিতে দুটো সন্তানের দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয়, তাই সে অ্যাবর্ষণ করিয়েছে। তাছাড়া সুষমা চায় না তার সন্তান একজন খুনির সন্তানের পরিচয়ে বড় হোক। তাই সে বলে তার এই দুঃসময়ে সমীরের সবথেকে ভালো বন্ধু অশোক তাকে বিয়ে করতে চায়। নিজের এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সুষমা অশোককে বিয়ে করতে রাজি হয়েছে। সুষমার মুখে এমন কথা শুনে সমীর একেবারে স্তব্ধ হয়ে যায়। এরপর সুষমা চলে যাওয়ার সময় সমীরকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, তুমি যদি জেল থেকে কখনো ছাড়া পাও, প্লিজ আমাদের সঙ্গে আর দেখা করতে এসো না।
অতীতের এই কথাগুলো মনে পড়তে সমীরের চোখ ভিজে যায়। সে জেঠিমার থেকে জানতে পারে সুষমা আর অশোক ব্রিজের ওই পারে একটা বাড়িতে থাকে। অশোক এখন চাকরি ছেড়ে একটা মোবাইলের দোকান দিয়েছে। এরপর জেঠিমা সমীরকে ভাত খাওয়ার কথা বললে সমীর বলে পরে একদিন খাবো, আগে আমাকে একটা কাজ খুঁজতে হবে। জেঠিমা সমীরকে সাবধান করে দেয় যেন সেখানে গিয়ে সে আর কোনো ঝামেলা না করে। সমীরের মেয়ে হয়তো এতদিনে অশোককে বাবা বলে চেনে। সমীর মন খারাপ করে বলে যে এখন অন্যের স্ত্রী হয়ে গেছে তাকে নিয়ে আর ভাবি না, কিন্তু আমার মেয়েকে আমি অন্য কারো হতে দেব না। এরপর আমাদের সমীরের মেয়ে তুলিকে দেখানো হয়। তুলি মনে মনে তার ড্রয়িং টিচার ধ্রুব স্যারকে ভালোবাসে। তাই সে তার এক বান্ধবীকে কল করে বলে, আমি এখন ধ্রুব স্যারের বাড়িতে যাচ্ছি, দেখ তো আমাকে কেমন লাগছে। এটা শুনে বান্ধবী তুলিকে শার্টের প্রথম দুটো বোতাম খুলে রাখতে বলে আর তুলির চুলগুলো এলোমেলো করতে বলে। তুলিও বান্ধবীর কথা মতো সেটাই করে। তারপর সে ধ্রুব স্যারের বাড়িতে আসে। ধ্রুব স্যার ড্রয়িং ক্লাসের জন্য তুলিকে কিছু ছবি আঁকতে বলে, তবে তুলি সুযোগ বুঝে ধ্রুব স্যারের গায়ে ঢলে পড়ে। এতে ধ্রুব খুবই বিরক্ত হয়ে তুলিকে দূরে সরিয়ে দিয়ে বাড়ি চলে যেতে বলে। অন্যদিকে দেখা যায় সমীরের প্রাক্তন স্ত্রী সুষমা বাড়িতে রান্না করছিল। তখনই তুলি এসে খুবই খুশি হয়ে বলে, মা শুনেছ, বাবা ছাড়া পেয়ে গেছে, তার মানে আমার বাবা কোনো অপরাধ করেনি। কিন্তু তুলির কথা শুনে সুষমা খুবই বিরক্ত হয়ে বলে, এই ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই জানে অশোকই তোমার বাবা। একটু আগে তুমি যেই কথাগুলো আমাকে বললে এগুলো অশোক জানতে পারলে খুবই কষ্ট পাবে। তাই আমি চাই না তুমি এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলো। এদিকে জার্নালিস্ট রাকা সমীরকে খুঁজতে অ্যাসিস্ট্যান্ট টিনটিনকে নিয়ে সমীরের জেঠির বাড়িতে হাজির হয়। রাকা এবং টিনটিন দরজায় নক করলে জেঠিমা দরজা খুলে রাকাকে চিনতে পারে। রাকা জানতে চায় সমীর দা এখানে এসেছিল কিনা। জেঠিমা সমীরের আসার সমস্ত ঘটনা রাকাকে জানায়। অন্যদিকে সমীর রাস্তায় বের হতেই মনা নামের একজন পেপার বিক্রেতা তাকে দেখে প্রচণ্ড ঘাবড়ে যায়। সে দ্রুত বাড়ি ফিরে নিজের স্ত্রী সোনালীকে বলে, নন্দিনীর মার্ডার কেসের আসামি ওই সমীর ছাড়া পেয়ে গেছে, ও এখন আমাদের কোনো ক্ষতি করবে না তো। এটা শুনে সোনালী প্রথমে একটু ভয় পেয়ে যায়। এরপর নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, লোকটা আমাদের ঠিকানা জানবে কিভাবে? তুমি নিশ্চিত থাকো ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আসলে ৭ বছর আগে সবার আগে তারা দুজনেই স্কুল বাসে নন্দিনীর মৃতদেহটা দেখেছিল। এরপর কোর্টে সাক্ষী দেওয়ার সময় বলেছিল যেহেতু ওই বাসের ড্রাইভার সমীর, তাই নন্দিনীকে সমীরই খুন করেছে। কিন্তু সমীর তখন বাসে ছিল না। তবুও তাদের সাক্ষী শুনে পুলিশ সমীরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সিন বর্তমানে এলে দেখা যায় তুলির ড্রয়িং টিচার ধ্রুব ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। ছোটবেলায় বুলটি নামের এক প্রতিবেশী মেয়ে ধ্রুবর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। তার এই ট্রমা থেকে ধ্রুব এখনো বের হতে পারেনি। তুলির ফেলে যাওয়া বায়োলজি বইয়ের ভেতরে সে তুলির লেখা একটা চিরকুট খুঁজে পায়। চিরকুটে তুলি ধ্রুবকে তার ভালোবাসার কথাটা লিখেছে। এটা দেখে মনে মনে ধ্রুবর খুবই রাগ হয়। এদিকে হঠাৎ রাস্তায় রাকা আর টিনটিন সমীরের দেখা পায়। সমীরকে দেখেই রাকার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায়। সমীর ছিল রাকাদের প্রতিবেশী। ছোটবেলায় রাকা অনেকবার সমীরকে ভাইফোঁটাও দিয়েছে। সেই থেকে সমীর আর রাকা একে অপরকে নিজের ভাই বোনের মতোই ভালোবাসে আর শ্রদ্ধা করে। রাকা যখন অনেক ছোট ছিল তখন একদিন রাকার মা খুবই অসুস্থ হয়ে পড়ে। সেদিন সমীরই রাকার মাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। সমীরের এই উপকারের কথা রাকা আজও ভুলতে পারেনি। এই মুহূর্তে সমীরের কোনো থাকার জায়গা নেই, তাই রাকা তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেদিন রাতটা সমীর রাকাদের বাড়িতেই কাটায়। কিন্তু সকাল হতেই সোসাইটির লোকেরা রাকার বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কারণ একজন মার্ডার কেসের আসামিকে তারা নিজেদের সোসাইটিতে কিছুতেই থাকতে দেবে না। রাকা প্রতিবাদ করে বলে, এটা আমার বাড়ি, আমি কাকে রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার। কিন্তু সোসাইটির লোকেরা বলে, বাড়িটা তোমার হলেও লিফট সিঁড়ি এসব কমন জায়গা, আমরা একজন জেল ফেরত খুনির সঙ্গে লিফট সিঁড়ি এগুলো শেয়ার করতে পারবো না। রাকা আবারও প্রতিবাদ করতে চাইলে এবার সমীর তাকে থামিয়ে দিয়ে নিজেই রাকার বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। রাকা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সেদিন অফিসে বসে রাকা সমীরের কথাই ভাবতে থাকে।
কোর্টে যখন সমীরের কেসটা চলছিল সেই দিনগুলো রাকার স্পষ্ট মনে আছে। সমীর 10 বছর ধরে স্কুল বাসের ড্রাইভার, তার সাথে পিন্টু নামের একজন হেল্পারও ছিল। কোর্টে বিপক্ষের উকিল পিন্টুকে ডেকে জিজ্ঞাসাবাদ করে স্কুলে বাচ্চাদের সঙ্গে সমীরের ব্যবহার কেমন ছিল। পিন্টু জানায় সমীর এমনিতে খুবই ভালো মানুষ, কিন্তু বাচ্চারা তাকে ভয় পেত। বাচ্চারা বাসের ভেতরে ঝগড়া করলে, জল ছেটালে সমীর তাদেরকে খুবই বকাঝকা করত। বাস নোংরা করাটা সমীরের একদম পছন্দ ছিল না। উকিল জানতে চায় নন্দিনীর সাথে সমীরের কোনো ঝামেলা হয়েছিল কিনা। পিন্টু জানায় নন্দিনীর মার্ডার হওয়ার 1 মাস আগে সমীর একদিন নন্দিনীকে খুব বকেছিল। নন্দিনী ছবি আঁকতে পছন্দ করত। ওই দিন বাসের পেছনে সে পেইন্টিং করছিল। তবে এই বিষয়টা সমীরের একদম ভালো লাগেনি। এটা শুনে উকিল এই বিষয়টাকে ইস্যু করে বিচারককে বলে, তার মানে সমীরের অ্যাঙ্গার ইস্যুর কারণে এই সামান্য ব্যাপারটা সে মেনে নিতে পারেনি। তাই নন্দিনীকে বকাঝকা করেও তার শান্তি না হওয়ায় সে মেয়েটিকে একেবারে প্রাণেই মেরে ফেলেছে। উকিলের কথা শুনে সমীর চিৎকার করে বলতে থাকে, আমি শুধু ওকে বকা দিয়েছিলাম, আমি ওকে খুন করিনি। বর্তমানে ওই দিনের কথাগুলো মনে করে রাকা ভীষণ কষ্ট পায়। ব্যাপারটা বুঝতে পেরে টিনটিন রাকাকে সান্ত্বনা দিতে আসে। রাকা টিনটিনকে বলে, আসল খুনিকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে, না হলে সমীর দা সমাজের চোখে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। টিনটিন বলে, সমীর দা তো 7 বছর আগে একটা গ্যারেজে কাজ করত, তাহলে চলো ওখান থেকেই আমাদের ইনভেস্টিগেশন শুরু করি। টিনটিনের এই আইডিয়াটা রাকার বেশ পছন্দ হয়। এদিকে রাতে অশোক খুব ঘাবড়ে গিয়ে ধরফর করে ঘুম থেকে জেগে ওঠে। সে সুষমাকে বলে সমীর আবারও ফিরে এসেছে, ও আমাদের আলাদা করে দেবে না তো? তুলি যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে? সুষমা অশোককে শান্ত করে বলে, এমন কিছুই হবে না। তুলির কাছে এখন তুমি ওর বাবা। তুমি ছোট থেকেই তুলিকে অনেক যত্ন করে বড় করেছ। ও কোনোদিনও তোমাকে ছেড়ে যাবে না। পরের দিন সমীর অশোকের মোবাইলের দোকানের খোঁজ করতে করতে অবশেষে দোকানটা পেয়ে যায়। সমীর দূরে দাঁড়িয়ে তার মেয়ে তুলিকে দোকান থেকে বেরিয়ে আসতে দেখে। তুলি স্কুলে চলে গেলে হঠাৎ অশোকের নজর পড়ে সমীরের ওপর। সমীর তখন রাগী চোখে অশোকের দিকেই তাকিয়েছিল। সমীরকে দেখে অশোক খুবই ঘাবড়ে যায়। সে জানে সমীর তার উপর অনেক রেগে আছে। তাই সে সমীরকে বসিয়ে খোলাখুলি তার সাথে কথা বলে। অশোক বলে, অনেক সময় পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। তুই জেলে যাওয়ার পর সুষমা অনেক অসহায় হয়ে পড়েছিল। তুলিকেও স্কুল থেকে বের করে দিয়েছিল। ওই সময় ওদের পাশে দাঁড়ানোর মতো আর কেউ ছিল না। আশেপাশের সবাই সুষমাকে খুনির স্ত্রী আর তুলিকে খুনির মেয়ে বলে খুব অপমান করত। সুষমা সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পারায় তার মিসক্যারেজ হয়ে যায়। অশোক আরও বলে, আমি যা করেছি তোদের ভালোর জন্যই করেছি। এক বাচ্চার মাকে বিয়ে করার অপরাধে আমার পরিবার আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তারপরেও আমি সব সময় সুষমা ও তুলির পাশে থেকেছি। সব শুনে সমীর এবার অশোককে জড়িয়ে ধরে খুব কাঁদতে শুরু করে। সে অশোককে ভুল বোঝার জন্য তার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। এরপরের দৃশ্যে আমরা নন্দিনীর মা দেবযানীকে দেখতে পাই। দেবযানী নন্দিনীর ছবির সামনে বসে তার স্মৃতিচারণ করছিল। সমীর জেল থেকে ছাড়া পাওয়ায় তার হৃদয়ের পুরনো ক্ষতটা নতুন করে জাগিয়ে তুলেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আদালতে উকিল নন্দিনীর মাকেও জিজ্ঞাসাবাদ করেছিল। নন্দিনীর মা জানিয়েছিল একদিন বাসে আঁকিবুকি করার কারণে সমীর নন্দিনীকে অনেক বাজেভাবে বকেছে। সেদিন বাড়ি ফিরে নন্দিনী অনেক কান্নাকাটি করছিল। তাই নন্দিনীর বাবা স্কুলে গিয়ে প্রিন্সিপালের কাছে বিচারও দিয়েছিল। প্রিন্সিপাল সমীরকে ডেকে সাবধান করে বলেছিল, এরপর কখনো এমন হলে সমীরকে চাকরি থেকে বের করে দেবে। এসব শুনে উকিল বলে, সমীর নিশ্চয়ই এই অপমান সহ্য করতে না পেরে প্রতিশোধ নেয়ার জন্যই নন্দিনীকে হত্যা করেছে। সিন বর্তমানে এলে দেখা যায় রাকা অফিসের অন্য কাজ ঠিকমতো না করে সমীরের কেস নিয়েই ব্যস্ত হয়ে পড়ায় রাকার বস রাকার সঙ্গে অনেক রাগারাগি করে। তবে রাকা বসকে কিছুই না বলে চুপ করে থাকে। সেই দিন ছিল তুলির জন্মদিন। সন্ধ্যা হতেই তুলির বার্থডে পার্টি শুরু হয়। তুলি পার্টিতে ধ্রুবকেও ইনভাইট করেছে। পার্টি শুরু হওয়ার আগেই সুষমা আর অশোক তুলিকে বার্থডে গিফট হিসেবে একটা মোবাইল ফোন আর একজোড়া নুপুর দেয়।
তুলি নুপুরগুলো পরতে চাচ্ছিল না, কিন্তু মায়ের জোড়াজুড়িতে বাধ্য হয়ে তাকে নুপুরগুলো পায়ে পরতে হয়। তখনই ধ্রুব এসেছে শুনে তুলি বাইরে ছুটে আসে। তুলির পায়ে নুপুর দেখে ধ্রুব অবাক হয়ে সেদিকেই তাকিয়ে থাকে। পার্টির মাঝখানেই তুলি তার পেইন্টিং দেখানোর কথা বলে ধ্রুবকে বারান্দায় নিয়ে যায়। সেখানে তুলি ধ্রুবকে প্রপোজ করে এবং জোরপূর্বক তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু ধ্রুব তুলিকে ইগনোর করে চলে যায়। বাড়ির নিচে দাঁড়িয়ে সমীর এই সমস্ত কিছু দেখছিল। এতদিন পর মেয়েটাকে চোখের সামনে দেখে সে ভীষণই ইমোশনাল হয়ে পড়ে। এদিকে রাকা তখন বাড়িতে নন্দিনীর কেসটা নিয়ে রিসার্চ করছে। রাকার ল্যাপটপে একটা ছবি দেখে রাকার বাবা জানায় সে এই ছবিটা সম্পর্কে জানে। এই ছবির ঘটনাটা হাজিডিঙ্গা নামের একটা জায়গায় ঘটেছে। সাথে সাথেই রাকা টিনটিনকে কল করে ব্যাপারটা জানায়। টিনটিনের স্কুটিটা হঠাৎ নষ্ট হয়ে যাওয়ায় সে তখন একটা গ্যারেজে এসেছিল। পরদিন সকালে টিনটিন স্কুটি আনতে গ্যারেজে গেলে হঠাৎ সমীরকে সেখানে দেখে থমকে যায়। সে শুনতে পায় সমীর গ্যারেজের মালিককে বলছে সে আর এই গ্যারেজে কাজ করবে না। এটা শুনে গ্যারেজের মালিক রেগে গিয়ে সমীরের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়, কারণ সমীর মাত্র একদিন আগে কাজে জয়েন করেছিল আর আজই এসে বলছে সে নাকি কাজ করবে না। টিনটিন তৎক্ষণাৎ বিষয়টা রাকাকে জানালে রাকার সাথে সাথে অফিস থেকে বেরিয়ে যায়। রাকার বস সুব্রত বিষয়টা দেখে রাকাকে ফোন করে, কিন্তু রাকা তার কলটা কেটে দিয়ে বেরিয়ে যায়। ওদিকে টিনটিন সমীর আর গ্যারেজ মালিকের ঝগড়ার মধ্যে ঢুকে বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে। আসলে সে রাকার পৌঁছানো পর্যন্ত সমীরকে সেখানে আটকে রাখতে চাইছিল, কিন্তু অনেক চেষ্টার পরেও সে সমীরকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না, বরং তার কথায় বিরক্ত হয়ে সমীর আগেভাগেই বেরিয়ে যায়। সৌভাগ্যবশত ততক্ষণে রাকা সেখানে পৌঁছে সমীরকে জিজ্ঞেস করে, কি ব্যাপার সমুদা, তুমি আমার ফোন ধরছো না কেন? সমীর বলে, আমি অশোককে কথা দিয়েছিলাম তুলির সঙ্গে একবার দেখা করে আমি এখান থেকে চলে যাব। সমীর যেতে চাইছিল, কিন্তু রাকা টিনটিন মিলে তাকে জোর করে নিয়ে গিয়ে একটা চায়ের দোকানে বসায়। রাকা বলে তারা নন্দিনীর আসল খুনিকে খোঁজার চেষ্টা করছে। সমীর যদি তাদের সাহায্য করে তাহলে তারা খুব তাড়াতাড়ি তাকে খুঁজে বের করতে পারবে। এটা শুনে সমীরও এবার নড়ে চড়ে বসে। রাকা একটা মেয়ের ছবি দেখিয়ে সমীর আর টিনটিনকে বলে সে তার বাবার থেকে একটা কথা জানতে পেরেছে। কাল রাতে রাকা যখন ল্যাপটপে নন্দিনীর ছবিটা নিয়ে রিসার্চ করছিল, তখন তার বাবা এসে একটা ছবি দেখে বলে এটা হাজিডিগার 10 বছর আগের একটা ইনসিডেন্টের ছবি। ওই সময় তার বাবা হাজিডিগায় একটা আশ্রমে কাজ করত। সেই আশ্রমের পাশেই একটা মেয়েকে ঠিক নন্দিনীর মতো একইভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তাই রাকার মনে হয় হাজিডিগার ওই কেসটার সঙ্গে নন্দিনীর কেসটার কোনো না কোনো কানেকশন আছে। হাজিডিগার মেয়েটার কেসের ব্যাপারে ঘাটাঘাটি করলে নন্দিনীর কেসটারও খোলাসা হতে পারে, হয়তো তখন আসল খুনিও সামনে আসবে। তাই তারা পরের দিন সকালে হাজিডিগায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওদিকে ধ্রুব এক মনে একটা ছবি আঁকছিল আর বারবার তার অতীতের কথাগুলো মনে পড়ছিল। সুযোগ পেলেই বুলটি তাকে শারীরিকভাবে অত্যাচার করত। তুলির পায়ে নুপুর দেখে তার বারবার বুলটির কথাই মনে পড়ে যায়, কারণ বুলটিও পায়ে নুপুর পরত। ছবি আঁকা শেষ হলে দেখা যায় সে আসলে তুলির ছবি আঁকছিল। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর সে তুলিকে ফোন করে জানিয়ে দেয় সেও তুলিকে ভালোবাসে। তবে ফোনটা রেখে সে তুলির ছবিটা একটা পেইন্টিং নাইফ দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলে। ধ্রুবর চোখে মুখে তখন প্রচন্ড রাগ ফেটে পড়ছে। এদিকে রাকার বস সুব্রত তাকে ক্যাবিনে ডেকে গতদিন তাকে অ্যাভয়েড করা নিয়ে রাকাকে খুব অপমান করে। তবে রাকা তাকে সরাসরি বলে দেয় ওই দিন আমার খুব ইমার্জেন্সি ছিল, তাই আমি বাধ্য হয়ে আপনার কলটা কেটেছি। তবুও সুব্রত তাকে আজে বাজে কথা বললে রাকা উত্তর দেয়, আমি যখনই আপনার ক্যাবিনে আসি আমার ফোনের রেকর্ডারটা অন করে রাখি। এই যে আপনি এখন যে কথাগুলো বললেন সব কথাই কিন্তু রেকর্ড হয়ে গেছে। এগুলো যদি আমি হায়ার অথরিটির কাছে পাঠিয়ে দেই তাহলে আপনি নিজের চেয়ারটা কিভাবে বাঁচাবেন সেটা ভাবুন। এই কথা শুনে সুব্রত ভীষণই ভয় পেয়ে যায়। সে রাকাকে রিকোয়েস্ট করতে থাকে, তবে রাকা তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ধ্রুব তুলির বাড়িতে এসে তাকে আর্ট শেখাচ্ছে। বাড়িতে তখন ধ্রুব আর তুলি ছাড়া কেউ ছিল না।
তাই তুলি সেই সুযোগে ধ্রুবর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। ধ্রুব তবুও তাকে বাধা দিতে থাকে। এটা দেখে তুলি জিজ্ঞেস করে, কি সমস্যা তোমার? ধ্রুব বলে, এখন নয়, আমাদের প্রথম মুহূর্তটা অনেক স্পেশাল হবে। আমি তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। সেখানে শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ নয়। এই কথা শুনে তুলি খুবই খুশি হয়ে যায়। ওদিকে রাকা টিনটিনকে নিয়ে 10 বছর আগের মেয়েটার খুনের তদন্ত করার জন্য হাজিডিগায় আসে। লোকাল লোকেদের থেকে তারা জানতে পারে মারা যাওয়া মেয়েটার নাম ছিল বিন্তি। তারা বিন্তির ঠিকানা নিয়ে সোজা তার বাড়িতে পৌঁছে যায়। কিন্তু বিন্তির বাবাকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে বিন্তির বাবার রেগে একেবারে আগুন হয়ে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয় বিন্তির ব্যাপারে সে কোনো রকমের কথাই বলতে চায় না। এটা বলেই সে রাকাদের তাড়িয়ে দেয়। বিন্তির মা কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু বিন্তির বাবা তাকেও ধমক দিয়ে থামিয়ে দেয়। রাকারা যখন হতাশ হয়ে ফিরে যাচ্ছিল, তখনই বিন্তির ভাই কিছুটা দূরে এসে রাকাদের থামায় এবং বলে সে বিন্তির ব্যাপারে রাকাদের কিছু বলতে চায়। সে আগে পুলিশকেও এই বিষয়গুলো বলতে চেয়েছিল, কিন্তু তার বাবা এবং পিসিরা তার মুখ খুলতে দেয়নি। আসলে বিন্তি ছোটবেলা থেকে বাঁ হাতি ছিল। এই কারণে বিন্তির বাবা এবং পিসিরা তাকে অলক্ষী মনে করত। পান থেকে চুন খসলে তারা মেয়েটাকে প্রচণ্ড মারধর এবং গালাগাল করত। বিন্তি বাম হাতে খুব সুন্দর ছবি আঁকতে পারত, তবে এই বিষয়টা বিন্তির বাবা একদমই পছন্দ করত না। এ কারণে বিন্তি যখনই সুযোগ পেত লুকিয়ে লুকিয়ে ছবি আঁকত। সে শহরে গিয়ে বড় ভার্সিটিতে আর্ট নিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখত। সে একটা আর্টের স্কুলে ভর্তিও হয়েছিল। সেখানেই তার রঙিন নামের একটা ছেলের সাথে পরিচয় হয়। দেখতে দেখতে রঙিনের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় বিন্তির। ভালো বন্ধুত্ব একসময় ভালোবাসায় রূপ নেয়। এই বিষয়টা বিন্তির ভাই ছাড়া আর কেউ জানতো না। এরপর হঠাৎ একদিন বিন্তির বাবা অন্য জায়গায় বিন্তির বিয়ে ঠিক করে, কিন্তু বিন্তি স্পষ্ট জানিয়ে দেয় যে সে এই বিয়ে করবে না। এতে বিন্তির বাবা রেগে গিয়ে তার উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। তাই এক পর্যায়ে বিন্তি রঙিনের সঙ্গে শহরে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে যখন বিন্তি চুপিসারে পালিয়ে যাচ্ছিল, তখন তার পায়ে নুপুরের শব্দে ভাইয়ের ঘুম ভেঙে যায়। সে বাইরে বেরিয়ে বিন্তিকে পালাতে দেখে খুবই অবাক হয়, তবে ভাই তাতে কোনো আপত্তি করে না। কারণ সে জানে এই বাড়িতে বিন্তিকে কতটা অত্যাচার সহ্য করতে হয়। সে ভেবেছিল বিন্তি এখান থেকে বেরিয়ে অনেক ভালো একটা জীবন পাবে, কিন্তু দুঃখের বিষয় পরের দিনই বিন্তির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। টিনটিন ছেলেটার কাছে বিন্তির একটা ছবি চাইলে ছেলেটা জানায় মৃত্যুর পর তার বাবা বিন্তির সমস্ত জিনিস পুড়িয়ে ফেলেছে। তাই বিন্তির কোনো ছবি বা অন্য জিনিস ওই বাড়িতে নেই। তবে সে লুকিয়ে শুধুমাত্র বিন্তির হাতে আঁকা কয়েকটা ছবি বাঁচাতে পেরেছিল। সবকিছু শোনার পর রাকারা সেখান থেকে ফিরে আসে। রাকার সন্দেহ হয় বিন্তির খুনটা ওই রঙিন নামের ছেলেটাই করেছে। কিন্তু নন্দিনীর কেসে তো রঙিন নামের কোনো ছেলের উল্লেখ নেই। তাহলে নন্দিনীর খুনটা করল কে? এদিকে সমীর গিয়ে দেখা করে অশোকের সাথে। অশোক জিজ্ঞেস করে, তুই না বলেছিলি তুলির সাথে একবার দেখা করে তুই চলে যাবি? দেখ, ও এখন আমাকেই বাবা বলে ডাকে। তুই এখানে থেকে অযথা বিষয়টা জটিল করে দিস না। সমীর বলে, আমাকে একটু সময় দে। আমি শুধু তুলির কাছে প্রমাণ করতে চাই যে আমি খুনি নই। এটা শুনে অশোক আর কিছুই বলতে পারে না। শুধু বলে, তোর যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে আমাকে বলিস। তখন সমীর তাকে রিকোয়েস্ট করে তুলির আঁকা কয়েকটা ছবি তাকে এনে দিতে। তাই অশোক তার কথা মতো বাড়ি ফিরে নানা বাহানায় তুলির আঁকা 3টি ছবি তাকে এনে দেয়। এদিকে রাকা ও টিনটিন নন্দিনীর বাড়িতে আসে। নন্দিনীর বাবা সমীরের ছাড়া পাওয়ার বিষয়টা নিয়ে ভীষণ রেগেছিল। সে সিদ্ধান্ত নিয়েছে এই কেস নিয়ে সে হাইকোর্ট পর্যন্ত যাবে। তবে রাকাও ছিল একেবারে নাছোড়বান্দা। সে নন্দিনীর বাবাকে বোঝানোর চেষ্টা করে যে খুনি অন্য কেউ হতে পারে, কিন্তু নন্দিনীর বাবা সেটা তো মানতেই চায় না। উল্টো রাকাদের বাড়ি থেকে চলে যেতে বলে। তবে রাকা যখন নন্দিনীর বাবার সঙ্গে কথা বলছিল, তখন নন্দিনীর মায়ের চেহারার হাবভাব দেখেই রাকার মনে সন্দেহ জাগে। তাই নন্দিনীর বাবা বাড়ি থেকে বেরিয়ে যেতেই সেই সুযোগে রাকারা আবারও নন্দিনীর মায়ের সাথে কথা বলতে আসে। রাকাদের আবারও আসতে দেখে নন্দিনীর মা বেশ ঘাবড়ে যায়। রাকা তাকে বুঝিয়ে বলে, দেখুন, নন্দিনীর কেসটা নিয়ে আপনি এতদিন যেটা কাউকে বলতে পারেননি সেটাই আমরা আপনার কাছ থেকে জানতে এসেছি। আমি জানি আপনি কিছু একটা লুকোচ্ছেন, অন্তত মেয়ের কথা ভেবে আমাদেরকে সেটা বলুন।
নন্দিনীর মা প্রথমে পুরো বিষয়টা অস্বীকার করে যায়, কিন্তু রাকার বারবার অনুরোধ করায় শেষমেশ সে রাকাকে সবকিছু বলতে রাজি হয়। নন্দিনীর মা বলে নন্দিনী বাঁ হাতে ছিল এবং সে ছবি আঁকতে ভীষণ পছন্দ করত। তবে তার ছবি আঁকার ব্যাপারটা নন্দিনীর বাবা মোটেও পছন্দ করত না। এই কারণে নন্দিনীর সবসময় মন খারাপ করে থাকত। তাই মেয়ের কথা ভেবে নন্দিনীর মা তার বাবাকে না জানিয়েই মেয়েকে ধ্রুব স্যারের আর্ট স্কুলে ভর্তি করে দেয়। ঘটনার দিন সে আর্টের জিনিসপত্র নিতে ভুলে গিয়েছিল। তাই স্কুল ছুটির পর নন্দিনী বাসে করে বাড়ি ফিরে মায়ের থেকে জিনিসপত্রগুলো নিয়ে আর্টের ক্লাসে চলে যায়। সামনেই তার আর্টের একটা কম্পিটিশন ছিল। এই কারণেই ধ্রুব স্যার স্পেশালি তার পার্সোনাল ক্লাস নিত, যেটা অন্য কেউ জানতো না। এতটুকু শোনার পরে রাকার মনে একটু খটকা লাগে। সে নন্দিনীর মাকে বলে তার মানে নন্দিনী ওই দিন বাস থেকে নেমে গিয়েছিল, অর্থাৎ সমীরদা খুনটা করেনি। আর তাহলে খুনের ব্যাপারে সমীরদার তো কিছু জানারও কথা নয়। নন্দিনীর মা তখন আর কিছুই বলতে পারে না, কারণ তার নিজেরও মনে হচ্ছিল সমীর তার মেয়েকে খুন করেনি। তারা দুজনে যখন কথা বলছিল তখন টিনটিন তাদের ফ্যামিলি অ্যালবাম নিয়ে দেখতে শুরু করে। সেখান থেকেই টিনটিনের একটা অদ্ভুত বিষয় চোখে পড়ে। তবে সে এই ব্যাপারটা নিয়ে তখন রাকাকে কিছুই বলে না। নন্দিনীর মায়ের সাথে কথা বলে সেখান থেকে বেরোনোর পর রাকার সন্দেহ যায় আর্ট টিচার ধ্রুবর ওপর। কিন্তু সমস্যা হলো রাকা ভাবছিল বিন্তি আর নন্দিনীর খুনি একই হতে পারে। তবে এখানে একজন সাসপেক্টের নাম ধ্রুব, আরেকজনের নাম রঙিন। এই ব্যাপারটা নিয়ে রাকা বেশ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে ধ্রুব তার মায়ের একটা পেন্টিং খুব মন দিয়ে দেখছিল আর অতীতের স্মৃতিচারণ করছিল। একদিন ছোট্ট ধ্রুব তার মায়ের কাছে বসে ড্রয়িংয়ের ক্লাস করছিল। এমন সময় বুলটি এসে তাকে ইশারায় কাছে ডাকে। প্রথমে ধ্রুব যেতে না চাইলেও শেষমেশ বুলটির চোখ রাঙানিতে সে যেতে বাধ্য হয়। বুলটি ধ্রুবকে একটা রুমে নিয়ে গিয়ে তার সঙ্গে জোর জবরদস্তি করা শুরু করে। ধ্রুব তাকে ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করে, কিন্তু বুলটির তাতে কিছুই এসে যায় না। এমন সময় ধ্রুবর মা সেখানে চলে এলে তাকে দেখে বুলটি আর ধ্রুব দুজনেই খুব ভয় পেয়ে যায়। এসব দেখে ধ্রুবর মা বুলটির ওপর ভীষণ রেগে যায়। সে বুলটিকে ছাদে ডেকে নিয়ে গিয়ে প্রচণ্ড রাগারাগি করে। ধ্রুবর মা বলে তোকে নিয়ে পাড়া প্রতিবেশীদের কাছে অনেক কানাঘুষো শুনেছি, কিন্তু শেষমেশ তুই আমার সাদাসিধে ছেলেটার দিকেই নজর দিয়েছিস। আমি এর একটা বিহিত করেই ছাড়ব। বুলটি তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু ধ্রুবর মা কোনো কথাই শোনে না। একটা পর্যায়ে বুলটি রাগের মাথায় ধ্রুবর মাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। এই বিষয়টা ধ্রুব আড়াল থেকে দেখতে পায়। মা মারা যাওয়ার পর সমস্ত ঘটনার কারণে ধীরে ধীরে তার মনটা একেবারে বিষিয়ে যেতে শুরু করে। পুরনো স্মৃতি মনে করে ধ্রুব তার মায়ের ছবির দিকে তাকিয়ে বলে, আমি আরও একটা বুলটিকে খুঁজে পেয়েছি মা। এরপর সে ছবিটার পেছন থেকে একটা পেইন্টিং নাইফ বের করে। আর এখানেই এই গল্পের আসল রহস্যটা সামনে আসে। দেখা যায় বিন্তি আর নন্দিনীর খুনের পেছনে থাকা সেই রহস্যময় ব্যক্তি আর কেউ নয়, সে হলো এই ধ্রুব স্যার। বুলটির কাছে প্রতিনিয়ত অত্যাচারিত হওয়ার কারণে তার মনে এতটাই প্রভাব পড়েছিল যে সে একটা সাইকোপ্যাথে পরিণত হয়েছে। এরপর থেকে সে বিভিন্ন নাম নিয়ে একে একে বিন্তি এবং নন্দিনীর মতো মেয়েদেরকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদেরকে মারতে শুরু করে। এবার ধ্রুবর পরবর্তী টার্গেট হলো তুলি। এদিকে নন্দিনীর মায়ের সাথে কথা বলে রাকা নন্দিনীর মাকে নিয়ে পৌঁছে যায় সমীরের বাড়িতে। নন্দিনীর মা সমীরকে বলে আমাকে ক্ষমা করে দেবেন, আমি জানি আপনি কোনো অপরাধ করেননি, তারপরেও পরিবারের চাপে আমাকে মুখ বন্ধ রাখতে হয়েছে। তবে এখন আর সমীরের সেসব নিয়ে কোনো আক্ষেপ ছিল না। কথায় কথায় নন্দিনীর মায়ের চোখ পড়ে দেয়ালে টাঙিয়ে রাখা তুলির আঁকা কিছু পেইন্টিং এর দিকে। নন্দিনীর মা জিজ্ঞেস করে এই পেইন্টিংগুলো কে এঁকেছে। সমীর বলে এগুলো আমার মেয়ে তুলির আঁকা ছবি। নন্দিনীর মা বলে তুলিও তাহলে নিশ্চয়ই ধ্রুব স্যারের স্টুডেন্ট, আঁকার ধরনটা একদম একই রকম। নন্দিনীর মা চলে গেলে রাকা ওই ছবিগুলো ভালো করে চেক করে। তার মধ্যে একটা ছবি তার বিশেষভাবে নজরে পড়ে, কারণ নন্দিনীর আঁকা ঠিক এমনই একটা ছবি সে নন্দিনীর বাড়িতেও দেখেছিল। শুধু তাই নয়, সে এটাও বুঝতে পারে যে তুলিও একজন বামহাতি। এসব দেখে রাকার মনে আবারও একটা খটকা লাগে। অন্যদিকে তুলি একটা আর্ট কম্পিটিশনে সিলেক্ট হয়ে যায়। ধ্রুব আগেই তাকে বলে রেখেছিল তুলি যদি কম্পিটিশনে ফার্স্ট হতে পারে তাহলে সে তুলিকে নিয়ে স্পেশাল কোনো জায়গায় যাবে।
তাই তুলি ধ্রুবকে জিজ্ঞেস করে সে কম্পিটিশনের জন্য কোনো স্পেশাল ক্লাস করাবে কিনা। তবে ধ্রুব তুলির বাবা মায়ের সামনে সেটা অস্বীকার করে যায়। ধ্রুব বাইরে বেরিয়ে এলে তুলি তাকে জিজ্ঞেস করে, তুমি না বলেছিলে স্পেশাল কোথাও নিয়ে যাবে? ধ্রুব বলে, নিয়ে যাব ঠিকই, তবে তোমার বাবা মার সামনে এটা নিয়ে কিছুই বলবে না। এটা শুনে তুলি খুবই খুশি হয়ে যায়। দেখতে দেখতে তুলির কম্পিটিশনের দিনও চলে আসে। অশোক সমীরকে জানায় তুলি একটা বড় আর্ট কম্পিটিশনে অংশ নিতে যাচ্ছে। যদিও ফার্স্ট হয় তাহলে প্রাইম মিনিস্টারের থেকে পুরস্কার পাবে। এই কথা শুনে সমীরের তুলিকে নিয়ে খুবই গর্ব হয়। অশোক সেটা বুঝতে পেরে সমীরকেও তাদের সাথে যেতে বলে। এটা শুনে সমীর তো আনন্দে একেবারে আত্মহারা হয়ে যায়। এদিকে রাকা টিনটিন মিলে কেসের বিষয়টা নিয়ে আলোচনা করছে, কিন্তু তারা কোনো কোল কিনারাই খুঁজে পাচ্ছে না। অবশ্য বিন্তি আর নন্দিনীর মধ্যে তারা বেশ কিছু মিল খুঁজে পেয়েছে। যেমন দুজনেই বাম হাতি আর আঁকতে খুবই ভালোবাসতো। কিন্তু সমস্যা হলো দুটো ক্ষেত্রে সন্দেহভাজন লোক আলাদা। একজন রঙিন আর আরেকজন হলো ধ্রুব। তখন হঠাৎ টিনটিন রাকাকে জানায় শুধু বাম হাতি নয়, আরও একটা মিল আছে। তারা দুজনেই পায়ে নূপুর পরত। বিন্তির ব্যাপারটা তারা বিন্তির ভাইয়ের থেকে জানতে পেরেছে। এদিকে নন্দিনীর নূপুর পরার ব্যাপারটা টিনটিন নোটিস করেছিল তাদের ফ্যামিলি অ্যালবামে। এসব শুনে একটা অদ্ভুত ব্যাপার রাকার মনে ঘুরপাক খাচ্ছিল। বাকি দুজন মেয়ের সঙ্গে তুলিরও খুব মিল আছে। টিনটিন বলে তুলিকেও পায়ে নূপুর পরতে দেখেছি। দুয়ে দুয়ে চার করতেই রাকার সন্দেহ আরও গভীর হতে থাকে। ব্যাপারটা পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য সে বিন্তির ভাইকে ফোন করে বিন্তির আঁকা ওই ছবিগুলো চায়। বিন্তির ভাই জানায় সে আগামীকাল সকালেই ছবিগুলো পাঠিয়ে দেবে। অন্যদিকে তুলির কম্পিটিশন শেষ হয় এবং সে ফার্স্ট হয়েছে। প্রাইজ নেয়ার দিন সমীর আড়াল থেকে মন ভরে তার মেয়েকেই দেখছিল। ধ্রুব স্যারও সেখানে উপস্থিত আছে। সে খুব কৌশলে তুলির কানে কানে বলে, আগামীকাল আমরা দুজন স্কুলের নাম করে ওই স্পেশাল জায়গায় যাব। তাই পরদিন সকালে তুলি রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে যায়। সে তার বেস্ট ফ্রেন্ডকে ফোন করে বিষয়টা জানায় এবং তাকে রিকোয়েস্ট করে যদি তার বাড়ি ফিরতে দেরি হয় তাহলে তার ফ্রেন্ড যেন তুলির বাড়ির বিষয়টা সামলে নেয়। তার বান্ধবী বলে, তুই চিন্তা করিস না, আমি সব সামলে নেব। তুই শুধু যে জায়গায় যাচ্ছিস সেখানকার একটা ছবি তুলে আমাকে পাঠাস। আমি তোর প্রথম স্পেশাল মুহূর্তের স্পেশাল জায়গাটা দেখতে চাই। তুলিও তাতে রাজি হয়ে যায়। এরপর সে ধ্রুবর কথা মতো বুনো মাঠ নামের একটা জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ততক্ষণে বিন্তির ভাই রাকাকে বিন্তির আঁকা ছবিগুলো পাঠিয়ে দিয়েছে। সে ছবিগুলো চেক করে সেখানেও ঠিক একই রকম পেইন্টিং দেখতে পায়, যেমনটা সে তুলি আর নন্দিনীর কাছে দেখেছিল। রাকা তৎক্ষণাৎ বিন্তির ভাইকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি যে রঙিন নামের ছেলেটার কথা বলেছিলে সে দেখতে কেমন ছিল? বিন্তির ভাই বলে, গায়ের রংটা একটু শ্যামলা আর চুলগুলো কোকড়ানো ছিল। এই কথা শোনা মাত্রই রাকার টনক নড়ে ওঠে। সে তৎক্ষণাৎ টিনটিনকে বলে, তুই স্কুটিটা বের কর। এই বলে সে সুব্রতর রুমে গিয়ে বলে, স্যার আমি আপনার রেকর্ডিংটা ওপর মহলে দেব না যদি আপনি আমার একটা কাজ করে দেন। আমার এখনই পুলিশ প্রোটেকশন লাগবে। আমরা হয়তো নন্দিনীর কেসের আসল অপরাধীকে ধরে ফেলেছি, তাই আমার যত রকমের সাপোর্ট দরকার আপনি আমাকে দেবেন। সুব্রতও সেটা শুনে রাজি হয়ে যায়। এরপর রাকা সমীর আর অশোককে নিয়ে সোজা চলে যায় তুলির স্কুলে, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে তুলি তো আজ স্কুলেই আসেনি। এটা শুনে সবাই বেশ ঘাবড়ে যায়। অশোক জানায় তুলির একটা বেস্ট ফ্রেন্ড আছে। তখনই প্রিন্সিপালের রুমে তুলির বেস্ট ফ্রেন্ডকে ডেকে আনা হয়। মেয়েটা এমনিতেই প্রচন্ড ভয় পেয়েছিল। তারপরেও রাকার অনেকবার বোঝানোতে সে সবাইকে ধ্রুব আর তুলির রিলেশন এবং তারা যে আজ একান্তে দেখা করতে যাচ্ছে সেই সবকিছু বলে দেয়। এই কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মেয়েটা তাদেরকে আরও জানায় ধ্রুব তুলিকে বুনো মাঠে নিয়ে গেছে, কিন্তু ঠিক লোকেশনটা তার জানা নেই। এই কথা শুনে অশোকেরা সাথে সাথে বুনো মাঠের দিকে রওনা দেয়। এদিকে ধ্রুব তুলিকে নিয়ে একটা ফাঁকা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ আসে। সে তুলিকে বলে আজকে তারা বডি পেইন্টিং নামে একটা নতুন আর্ট ফর্ম শিখবে। তাই বডি পেইন্ট করার জন্য ধ্রুব নিজের ড্রেস চেঞ্জ করতে চলে যায়। সেই সুযোগে তুলি ওই জায়গাটার ছবি তুলে তার বেস্ট ফ্রেন্ডকে পাঠিয়ে দেয়। ততক্ষণে অশোকেরা বুনো মাঠের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মেয়েটা তুলির পাঠানো ছবিগুলো তাদের দেখালে টিনটিন জায়গাটা দেখে চিনতে পারে। তারা আর এক মুহূর্ত অপেক্ষা না করে ওই লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়।
ওদিকে ধ্রুব আর তুলি অনেকটাই কাছাকাছি চলে এসেছে। একটা পর্যায়ে ধ্রুবর চোখের সামনে বুলটির চেহারা ভেসে উঠলে সে তৎক্ষণাৎ তুলির উপর অ্যাটাক করতে চায়। তবে সৌভাগ্যবশত তুলি তার হাত থেকে বেঁচে যায়। ঠিক সেই মুহূর্তে সমীরও সেখানে পৌঁছায়। সমীর ধ্রুবর উপর অ্যাটাক করে তাকে উত্তম মধ্যম পেটাতে শুরু করে। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। সেই ফাঁকে রাকা ও অশোক গিয়ে তুলিকে সামলে নেয়। একটা সময় সমীর ধ্রুবকে দুর্বল করে তুলির কাছে গিয়ে বলে, দেখ তোর বাবা কাউকেই খুন করেনি। তুলিও অনেক ইমোশনাল হয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি জানি বাবা তুমি কখনো কারো ক্ষতি করতে পারো না। বাবা মেয়ের সেই ইমোশনাল মুহূর্তে হঠাৎ করেই ধ্রুব পেছন থেকে সমীরের উপরে অ্যাটাক করে। সমীর তার সাথে লড়াই করতে করতে একটা পর্যায়ে তারা বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। ততক্ষণে পুলিশও সেখানে পৌঁছে গিয়েছিল। তারা ধ্রুব আর সমীরকে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে অ্যাডমিট করে। এই ঘটনাটা রাতারাতি নিউজ চ্যানেলের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই নিউজটা বুলটি বন্ধ ঘরের মধ্যে বসে খুব আয়েশ করে দেখছে। এমন সময় সেখানে মদের বোতল হাতে নিয়ে একটা স্কুল পড়ুয়া বাচ্চা ছেলে আসে। তার চোখে মুখেও ঠিক একই রকমের ভয় দেখা যাচ্ছে, যেটা একটা সময় ধ্রুবর চেহারায় ছিল। তার মানে এই ছেলেটা এখন বুলটির নতুন শিকার। তাহলে হয়তো এখান থেকে নতুন আরেকটি ধ্রুবর জন্ম হতে চলেছে। আর এটা দেখিয়ে এই সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য কমেন্ট বক্সে অপেক্ষা করব। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।